বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনচল্ভ। আজ প্রথম পর্ব। তখন আমি উত্তরার আস্ত একটা দোতলা বাড়ি ভাড়া করে একা থাকি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছা নির্বাসন বলা যেতে পারে। রান্নাবান্না করার জন্য একজন বাবুর্চি রেখেছিলাম। তৃতীয় দিন এসে বাজার করার টাকা পয়সা নিয়ে বের হলো, আর ফিরল না। চাল ডাল তেল অনেক কিছুই কিনতে হবে বলে যে 1500 টাকা নিয়েছিল, পরে দেখা গেল সে এই টাকা ছাড়াও আমার হাত ঘড়ি, চশমার খাপ এবং টেবিলে রাখা রাজশেখর বসুর চলন্তিকা ডিকশনারিটাও নিয়ে গেছে। ডিকশনারি নেবার কারণ কিছুতেই স্পষ্ট হচ্ছে না। সে বাজারে ফর্দে কাঁচামরিচের বানান লেখে কাঁচামরিচ। চলন্তিকা ডিকশনারি তার প্রয়োজন থাকলে তার কাজে আসার কথা না। আমি ঠিক করে রাখলাম, মিসির আলি সাহেবের সঙ্গে দেখা হলে এই প্রসঙ্গটা তুলব। চলন্তিক ডিকশনারি সে কেন নিয়েছে এই ব্যাখ্যা নিশ্চয়ই দিতে পারবেন। এরপর দুবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, দুবারই ভুলে গিয়েছি। তৃতীয়বার যেন এই ভুল না হয় তার জন্য লেখা টেবিলে রাখা নোট বইয়ে লাল বল পয়েন্ট দিয়ে লিখে রেখেছি, মিসির আলি চলন্তিকা চুরির রহস্য। বর্ষার এক সন্ধ্যায় মিসির আলি উপস্থিত। তার সঙ্গে মাঝারি সাইজের টকটকে লাল রঙের একটা ফ্লাক্স। তিনি বললেন, চা এনেছি, চা খাবার জন্য তৈরি হন। বলে তিনি পাঞ্জাবির পকেট থেকে দুটো ছোট গিলাস বের করলেন। আমি বললাম, বাসায় কাপ ছিল, পকেটে করে গিলাস আনার দরকার ছিল না। মিসির আলি বললেন, যে চা এনেছি তা দামি কাপের খেলে চলবে না। রাস্তার পাশে যেসব টেম্পোয়ারি চায়ের দোকান আছে তাদের কাপে করে খেতে হয়, দাঁড়িয়ে খেতে হবে। আমি বললাম, দাঁড়িয়ে খেতে হবে কেন? মিসির আলি বললেন, ওই সব দোকানে একটা মাত্র বেঞ্চ থাকে, সেই বেঞ্চে কখনো জায়গা পাওয়া যায় না। দাঁড়িয়ে চা খাওয়া ছাড়া কি গতি কি? আরাম করে যে চাটা শেষ করবেন সে উপায়ও নেই। ব্যস্ততার মধ্যে চা পান শেষ করতে হবে, কারণ গ্রামের সংখ্যা সীমিত, অন্য কাস্টমাররা অপেক্ষা করছে। শিশুর পিতা শিশুর অন্তরে লুকিয়ে থাকে কথাটা যেমন সত্যি, তেমনি বড় বড় মানুষের মধ্যেও একজন শিশু লুকিয়ে থাকে, তাও সত্যি। মিসির আলির মধ্যে লুকিয়ে থাকা শিশুটির কারণে আমাকে ফ্লাক্সের চা দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে খেতে শেষ করতে হলো। মিসির আলি বললেন, প্রতিটি খাদ্যদ্রব্যের জন্য পরিবেশ আলাদা করা। ভাপা পিঠা খেতে হয় উঠানে, চুলার পাশে বসে। চীনাবাদাম খেতে হয় খেলার মাঠে, পা ছড়িয়ে অলস ভঙ্গিতে। মদ খেতে হয় কবিতার বই হাতে নিয়ে। তাই নাকি মিসির আলি? আপনাদের কবি ওমর খৈয়াম সেই রকমই বলছেন। অল্প কিছু আহার মাত্র আরেকখানি ছন্দমধুর কাব্য হাতে নিয়ে মিসির আলিকে নিয়ে বারান্দায় বসলাম। ভালো বসন্ত শুরু হয়েছে। বারান্দার থেকে উত্তরা লেকের খানিকটা চোখে পড়ছে। হলুদ সোডিয়াম ল্যাম্পের কারণে আপনাকে গল্প শোনাতে এসেছি। আমি বললাম, নিজেই গল্প শুনতে চলে এসেছেন, ব্যাপারটা বুঝলাম না। আপনার গল্প শোনার জন্য তো অনেক ঝোলাকুলি করতে হয়। মিসির আলি বললেন, আপনি হঠাৎ একা হয়ে পড়ছেন। সারা জীবন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে ঘিরেছিল, এখন কেউ নেই। আমি নিজে নিঃসঙ্গ মানুষ। নিঃসঙ্গ আমার ভালোই লাগে, আপনার লাগার কথা না। গল্প বলে আপনাকে খানিকটা আনন্দ দেব। কোনো এক সময় গল্পটা আপনি লিখেও ফেলতে পারেন। আমি বললাম, আনসলভ মিসির আলি? হ্যাঁ, যে গল্পটা বলবো তার ব্যাখ্যা বের করতে পারিনি। আমি বললাম, শুরু করুন। মিসির আলি বললেন, গল্প বলবো না, ঘরের ভেতর চলুন। আপনার দৃষ্টি বৃষ্টির দিকে। একজন কথক শ্রোতার কাছে পূর্ণ অ্যাটেনশন দাবি করে। আমি গল্প বলবো আর আপনি বৃষ্টি দেখবেন, তা তো হবে না। গল্পর সঙ্গে আর কিছু লাগবে? মিসির আলি বললেন, চা এবং সিগারেট লাগবে। ফ্লাক্সে চা আছে, সিগারেট আছে আমার পকেটে। ভালো কথা, আমি আপনার জন্য একটা বই নিয়ে এসেছি, স্যার্জো বেসলির লেখা লিওনার্দো দা ভিঞ্চি। বিশেষ করে এই বইটি আনার কোনো কারণ আছে কি?
মিসির আলি বললেন, আছে। কিছু বই আছে নিঃসঙ্গ অবস্থায় পড়তে অসাধারণ লাগে। এটা সেরকম একটা বই। আমরা দুজন শোবার ঘরে ঢুকলাম। মিসির আলি বিছানায় পা তুলে আয়োজন করে গল্প শুরু করলেন। এত আয়োজন করে তাকে কখনো গল্প বলতে শুনিনি। আমি খুব চা প্রেমিক লোক তা না। তবে রাস্তার পাশে অস্থায়ী চায়ের দোকানে চা খেতে ভালো লাগে। কেন লাগে তা বলতে পারছি না। এটা নিয়ে কখনো ভাবিনি। শীতকালে দুপুর, বাসায় ফিরছি। চায়ের দোকান দেখে রিকশা দাঁড় করিয়ে চা খেতে গেলাম। অনেকদিন এত ভালো চা খাইনি। চমৎকার গন্ধ, মিষ্টি পরিমাণ মতো, ঘন লিকার। চা শেষ করে দাম দিতে গেছি। দোকানি হাই তুলতে তুলতে বলল, দাম দিতে হবে না। আমি বললাম, দাম দিতে হবে না কেন? আপনি আজ ফ্রি। ফ্রি মানে? দোকানি বিরক্তি মুখে বলল, প্রত্যেক দিন 5 জন ফ্রি চা খায়। আজ আপনার 5 জনের মধ্যে পড়ছেন। আর পেঁচাল পাড়তে পারবো না, বিদায় হন। ফ্রি চা খেয়ে বিদায় হয়ে যাবার প্রশ্নই আসে না। জিজ্ঞাসাবাদ করে জানলাম, জনৈক প্রবোচার স্যার দোকানিকে প্রতি মাসে শুরুতে ৪৫০০ টাকা দেন, যাতে প্রতিদিন 5 জন কাস্টমারকে সে ফ্রি চা খাওয়াতে পারে। 3 টাকা করে কাপ, দিনে 15 টাকা, 30 দিনে 450 টাকা। আমি বললাম, প্রফেসর সাহেবের নাম কি? নাম জানি না, কুদ্দুস জানে। কুদ্দুস রে জিগান। কুদ্দুস কে? রুটি বেচে, সামনের গলির ভিতরে ঢুকেন, 4-5টা বাড়ির পরে কুদ্দুসের ছাপড়া পাইবেন। কুদ্দুস কি 5 জনকে ফ্রি রুটি খাওয়ায়? যে হে লোভ লোভ করে মেলা, ডেইলি 70 টাকা পায়। 1-2জনারে ফ্রি খাওয়ায়, বাকি টাকা মাইরা দেয়। প্রফেসর স্যারের ঘটনা বলেছি, উনি কোনো ব্যবস্থা নেন নাই। উনি থাকেন কোথায়? জানি না, কুদ্দুস জানতে পারে, তারে জিগান গিয়া। আমি কুদ্দুসের সন্ধানে বের হলাম। সে রাস্তার পাশে ছাবড়া তুলে রুটি, ডাল এবং সবজি বিক্রি করে। শুকনা মরিচের ভর্তা ফ্রি। দেখা গেল যে প্রফেসর স্যারের নাম ছাড়া অন্য কিছুই জানে না। প্রফেসর স্যারের নাম জামাল। কুদ্দুসকে জামাল স্যারের ওপর অত্যন্ত বিরক্ত মনে হলো। সে বলল, এমন ঝামেলার মধ্যে আছি, দুনিয়ায় না খাওয়ায় মানুষ ভিড় কইরে থাকে ফ্রি খানার জন্য। 5 জনের বেশি খাওয়াইতে পারি না, এরা বুঝে না। আমি বললাম, জামাল সাহেব কোথায় থাকেন জানো? জানি না, এই এলাকাতেই কি থাকেন? বললাম, জানি না। ওনার বয়স কত? চেহারা কেমন? রোগা পাতলা, মাথায় চুল কম, গায়ের রং ময়লা। চশমা আছে? বয়স কত বলতে পারবে? না, এখন যান। বিরক্ত কইরেন না, ঝামেলায় আছি। আমার জন্য জামাল সাহেবকে খুঁজে বের করা কোনো সমস্যা না। বাসার ঠিকানা বের করে এক ছুটির দিনে সকাল 11টার দিকে উপস্থিত হলাম। একতলা বাড়ি, সামনে বাগান, বাগান 2টি ফুলের মাছ, কামিনী, হাসনাহনা এইসব। বিশাল একটা কোয়া গাছের ঝোপ দেখলাম। বাড়ির সামনে কেউ সাপের ভয়ে কোয়া গাছ লাগায় না, উনি লাগিয়েছেন। বাঁশের একটা গেটের মতো আছে। গেটে বিখ্যাত নীলমণি লতা, বিখ্যাত কারণ নীলমণি লতা নাম রবীন্দ্রনাথের দেওয়া। বড় গাছের মধ্যে একটা কদম গাছ এবং একটা বকুল গাছ। অচেনা একটা বিশাল গাছ দেখলাম। কলিং বেল চাপ দিতে 10-11 বার এক কিশোরী দরজা খুলে দিল। আমি অবাক হয়ে কিশোরীর মুখের দিকে তাকিয়ে আছি। অবাক হবার কারণ এমন মিষ্টি চেহারা। আমার প্রথমেই জিজ্ঞাসা করা উচিত, এটা কি জামাল সাহেবের বাড়ি? তা না করে আমি বললাম, কেমন আছো মা? এটি হাসতে হাসতে বলল, চাচা আমি ভালো আছি। এই গাছটার নাম কি? ছাতিম গাছ। অনেকে বলে ছাতিয়ান। জামাল সাহেব তোমার কে হন? বাবা। উনি বাড়িতে আছেন? বাজার করতে গেছেন। চাচা ভেতরে এসে বসুন, বাবা চলে আসবেন। মা তোমার নাম কি? আমার নাম ইথেন। বাবা কেমিস্ট্রির টিচার, এই জন্য আমার নাম রেখেছেন ইথেন। চাচা ভেতরে আসুন তো। আমি ভেতরে ঢুকলাম। বসার ঘরে শীতল পাটি বিছানো। শীতল পাটির ওপর বেতের চেয়ার। দেওয়ালে একটাই ছবি, জল রঙে আঁকা, ঢাকা শহরের বৃষ্টি। এটা একটা ছবি ঘরটাকে বদলে ফেলেছে। ঘরটায় মিষ্টি স্বপ্ন তৈরি হয়েছে। মনে হচ্ছে আমি নিজেও এই ঘরের স্বপ্নের অংশ হয়ে গেছি। ইথেন আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ালো এবং মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করতে লাগলো।
আমাদের কাজের মেয়েটার নাম শুনলে আপনি চমকে উঠবেন। নাম বলবো চাচা? বলো। ওর নাম সুধা রানী। সুধা রানী নাম শুনে চমকাবো কেন? কারণ নামটা হিন্দু কিন্তু সে মুসলমান। সপ্তাহে সে একদিন ছুটি পায়। আজ তার ছুটি। সে ঘরেই আছে কিন্তু কোনো কাজ করবে না। এক কাপ চা পর্যন্ত নিজে বানিয়ে খাবে না। আমাকে বলবে, "ইথু এক কাপ চা দাও।" আমাকে সে ডাকে ইথু। ছুটির দিনে রান্না কে করে? তোমার বাবা? হ্যাঁ, আমি বাবাকে সাহায্য করি। বাবা লবণের আন্দাজ করতে পারে না, আমি লবণ চোখে চেখে দেই। আজ আমি একটা আইটেম রান্না করব। কোন আইটেম? আগে বলবো না, আপনি খেয়ে তারপর বলবেন কোনটা আমি রেঁধেছি। আমি বললাম, মা তুমি আমাকে চেনো না, আজ প্রথম দেখলে। আমি কি জন্য এসেছি তাও জানো না। আমাকে দুপুরের খাবার দাওয়াত দিয়ে বসে আছো। কারণটা বলবো, বলো। আমার মা তখন খুব অসুস্থ। বাবা মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছেন যেন মার মৃত্যুর সময় আমি এবং বাবা মার পাশে থাকতে পারি। কাঁদতে ইচ্ছে হলে আমি যেন চিৎকার করে কাঁদতে পারি। হাসপাতাল তো চিৎকার করে কাঁদতে পারবো না। অন্য রোগীরা বিরক্ত হবে, তাই না চাচা? হ্যাঁ। এক রাতে মায়ের অবস্থা খুব খারাপ হলো। আমি ঘুমাচ্ছিলাম। বাবা আমাকে ঘুম থেকে তুলে মার কাছে নিয়ে গেলেন। মা বললেন, আমার ময়না সোনা চাঁদের কন্যা ইথেন বাবু কেমন আছো? আমি বললাম, ভালো আছি মা। মা বলল, মাগো আমি তো চলে যাব, মন খারাপ করো না। আমি বললাম, আচ্ছা। মা বলল, আমি থাকবো না, তুমি তোমার বাবার সঙ্গে থাকবে, বড় হবে। অনেকের সঙ্গে তোমার পরিচয় হবে। সেসব পুরুষ মানুষ তোমাকে প্রথমেই মা ডেকে কথা শুরু করবে, ধরে নিবে এরা ভালো মানুষ। কারণ তুমি খুবই রূপবতী হবে। অতি অল্প পুরুষ মানুষ অতি রূপবতীদের মা ডাকতে পারে, এই বিষয়টা আমি জানি। কারণ আমিও অতি রূপবতীদের দলের।